নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আজকের আসরে, আজকের নতুন বছরের একদম প্রথম এপিসোডে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার তোমাদের আরও একবার। খুব ভালো থেকো তোমরা, নতুন বছর খুব খুব ভালো কাটুক, এই আশা নিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজ অলৌকিক জোনে প্রথম যার ঘটনা পাঠ করব, আমাদের অনেক দিনের পরিচিত সদস্যা পিহু চক্রবর্তী। পিহুর এই ঘটনাটা অন্যান্য ঘটনার মতো এটাও ওর মায়ের কাছ থেকে শোনা ঘটনা। বর্তমানে পিহুর মা বেঁচে নেই। কাকিমা অনেক ঘটনা পিহুকে শুনিয়েছিলেন। সেই ঘটনা থেকেই যতগুলো ঘটনা ওর মনে আছে আস্তে আস্তেও আমাদের সঙ্গে শেয়ার করছে। এই ঘটনাটা পিহুর মামার বাড়ির এলাকার ঘটনা। পিহু আমাকে একটা রিকোয়েস্ট করেছে, বিশেষ করে আজকের ঘটনায়, যে দিদি নয় তুমি আমার মামার বাড়ির জায়গার নাম নিও, যেটা এর আগে অনেকগুলো ঘটনায় নেওয়া হয়েছে, তোমরা যারা পুরনো এপিসোডগুলো শুনেছ তোমরা জানো, বা নয়তো সেই মেয়েটির নাম নিও যাকে কেন্দ্র করে ঘটনা। দুটো নাম একসঙ্গে নিও না, এখনও তারা বহাল তবিয়াতে ওই জায়গায় আছে, তো তাদের কারোর খারাপ লাগতে পারে। তো ওর ইচ্ছাকে সম্মান জানিয়ে, যদিও তোমরা পিহুর মার বাড়ি কোথায় সেটা অনেকগুলো ঘটনায় শুনেছে, তবুও আমি এই এপিসোডে ওটা স্কিপ করে যাচ্ছি। এই ঘটনাটি একটি বাঙালি পরিবার এবং বিহারি পরিবারের দুই ছেলে মেয়ের প্রেম, ভালোবাসা এবং সম্পর্ক না হওয়ার একটা ঘটনা। খুব বেদনাদায়ক একটা ঘটনা। ঘটনাটা আজ থেকে প্রায় অনেক বছর আগের। তখন অনেক দিন, মানে আজকের যুগে প্রেম ভালোবাসা যখন কোনো বিষয় না, তখন এটা বিশাল ব্যাপার ছিল। সেই রকম সময়ের একটা ঘটনা। পিহুর মামার বাড়ি অঞ্চলটি একটু গ্রাম্য, মফস্বল বললেও ভুল বলা হবে, গ্রাম্য অঞ্চল। সেখানে তো ভালোবাসা, এরকম সম্পর্ক তো মারাত্মক অপরাধ বলে বিবেচনা করা হতো। মা বাবারা যেখানে দেখে বিয়ে দেবে সেখানেই ছেলেমেয়েরা বিয়ে করবে, এর বাইরে কিছু হলেই মারাত্মক অশান্তি। তো এক্ষেত্রে তাই হয়েছিল। একটি বিহারি পরিবারের মেয়ে, সুন্দরী মেয়ে ছিল মেহেক। মেহেক ও তার বোন, মা বাবা, একটা বড় ফ্যামিলি সেখানে থাকতো, এবং তাদের একটা পাড়া মাঝখানে। তারপরে পাশের পাড়ায় একটি বাঙালি পরিবারের ছেলের সঙ্গে মেহেকের ভালোবাসা হয়। অনেক দিন, মানে একদম স্কুল জীবনে তাদের সম্পর্ক। বাড়ির অমতে এই সম্পর্কটা আস্তে আস্তে চলছিল। তারা ভেবেইছিল যে একটা সময় বাড়ির লোকেরা মেনে নেবে। এরকম একটা ব্যাপার ছিল যে ওদের মধ্যে আড়াল বলে কিছু ছিল না। মেহেক এরকমও হতো, স্কুল থেকে এসে বাড়ির জামা কাপড় পরে হঠাৎ মনে হলো সেই ছেলেটির সঙ্গে দেখা করতে চলে যেত। গ্রামের লোকেরা বুঝতে পারতো, হয়তো জানতো, কিন্তু অতটা কেউ বুঝতে পারতো না। আস্তে আস্তে যখন ওরা বড় হলো, মেহেকের প্রায় স্কুল জীবন শেষের দিকে, ছেলেটিও চাকরি বাকরি পেয়েছে। ছেলেটি অবশ্যই মেহেকের থেকে বয়সে বড়। এবার তো তারা বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করেছে। আর আমি যেই সময়ের কথা বলছি, সেই সময় মেয়েদের খুব বেশি একটা কলেজে যাওয়ার রেওয়াজ ছিল না, বিশেষত মফস্বল বা গ্রামের। সেখানে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে ফেললো মানে সে একদম বিয়ের জন্য এলিজিবল হয়ে গেল, আর তার লেখাপড়ার দরকার নেই। তো সেই সময় দাঁড়িয়ে মেহেকের স্কুল প্রায় শেষের দিকে, ছেলেটি চাকরি পেয়েছে। তবে মেহেকের পরিবার অনেকটা বেশি ধনী এবং ক্ষমতা সম্পন্ন ছিল, সেই তুলনায় ছেলেটির পরিবার অনেকটাই কমজোরি ছিল। হয়তো এটা ছিল ওদের প্রথম অপরাধ। দুটো পরিবারের মধ্যে আর্থিক সামঞ্জস্য ছিল না। তাছাড়া বাঙালি অবাঙালির ভেদটা তো ছিলই। কিন্তু ওদের সম্পর্কের সব থেকে বড় কাঁটা ছিল মেহেকের বোন। মেহেকের বোনের একটি ভালোবাসা ছিল, তবে সেটা ওদেরই মতো একটা বিহারি পরিবারের ছেলের সঙ্গে। তো মেহেকের বোনের একটা অদ্ভুত প্ল্যান ছিল। ও যে ছেলেটিকে পছন্দ করে, যাকে বিয়ে করতে চায়, তার একটা দাদা আছে। তো ও চেয়েছিল ওর দিদির সঙ্গে সেই ছেলেটির দাদার বিয়ে হোক, মানে ওরাও বিহারি পরিবার, বোনটি যাকে ভালোবাসে সেই ছেলেটিরও বিহারি পরিবার, সুতরাং ওদের কোনো আপত্তি কোনো পরিবার থেকে আসবে না। এছাড়া দুই বোন একই বাড়িতে যা হয়ে থাকতে পারবে। তো এত কিছু প্ল্যান ট্যান করে
মেহেকের বোন সবসময় চেষ্টা করতো যাতে ওর প্ল্যানটা সাকসেসফুল হয়, ও যাকে চায় তাকেই যেন পায়। দিদি যেহেতু একটি বাঙালি পরিবারের সঙ্গে সম্পর্কে যুক্ত হতে চাইছে, তো যতটা সম্ভব ও চেষ্টা করতো দিদির সম্পর্কটা যাতে ভেঙে যায়। ও সব সময় সেই মাকে গিয়ে দিদি কোথায় যাচ্ছে ছেলেটির সঙ্গে দেখা করতে গেল, নানা রকমভাবে মাকে খেপিয়ে দিত, বাবাকে খেপিয়ে দিত। তারা রাগ করে মেহেককে মারধর করতো, আটকে রাখতো। দুদিন মেহেক চুপচাপ থাকতো, আবার মেহেক যে আকার তাই ওর ছেলেটির সঙ্গে দেখা করতে যাওয়া, সম্পর্ক সব কিছু মানে চালিয়ে যাচ্ছিল, কিছুতেই ওকে থামানো যাচ্ছিল না। মেয়েটির পরিবারে যতটা আপত্তি ছিল ছেলেটির পরিবারে অতটাও আপত্তি ছিল না। তো এবার যখন বিয়ের কথাবার্তা শুরু হয়ে যায়, তখন ওই মেহেকের বোনটি একটা সুন্দর প্ল্যান করে। মাকে বলে, ওকে এইভাবে মেরে ধরে লাভ নেই, দিদিকে এই ছেলেটির থেকে দূরে করতে গেলে একটা বিয়ে দিয়ে দাও, আমার পরিচিত একজন আছে। তো মেহেকই তখন স্কুল গণ্ডি পেরোতে যাচ্ছে, তার মানে তার বোন তার মানে স্কুলে পড়ে, এটা আমরা ধরে নিতেই পারি। ওইটুকু বয়সের একটা মেয়ের কি মারাত্মক কূটনৈতিক বুদ্ধি, এটা ভাবলে কিন্তু আমাদের অবাক হতে হয়। তার বাবা মাকে সে সম্পূর্ণভাবে পরিচালনা করছে যে সেই ছেলেটির যাকে আমি চিনি তারা খুব ভালো পরিবার, আমাদের মতো বিহারি। তো সে কিন্তু বলছে না যে আমার এরকম তার ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে বলে তাদের সঙ্গে বিয়ে দিতে চাইছে, সেটা সে চেপে যাচ্ছে। সে শুধু সেই ছেলেটিকে কোনোভাবে চিনেছে, তারা খুব ভালো, তারাও দিদিকে দেখেছে কোনো এক মন্দিরে না কোথাও, তারাও বিয়ে দিতে চায়, তো এরকম একটা বানিয়ে গল্প বলে সম্পর্কটা তৈরি করার চেষ্টা করে এবং সে 100% সাকসেসফুল হয়ে যায়। তার মা বাবা যখন সেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে, তারাও এসে যোগাযোগ করে। তো তাদের মেহেক তো অত্যন্ত সুন্দরী ছিল, মেহেককে দেখে এক দেখায় পছন্দ হয়ে যায়। তারাও তাদের পরিবারে বড় বউ করবে বলে মেহেককে ঠিক করে নেয় এবং সেই সূত্রে মেহেকের বোন নিজের বিয়েটাও মোটামুটি একটু ফাইনাল করে নেয় যে তাহলে ছোট বোনের সাথে আমার ছোট ছেলের পরবর্তীকালে বিয়ে দেবো, এরকম। তো এতখানি এগিয়ে এসে তো প্ল্যান নষ্ট করতে দেওয়া যায় না। তখন মেহেকের বোন আরও একটি চাল চালে যে দিদিকে যখন আটকানো যাচ্ছেই না, দিদি সেই ওই ছেলেটিকে বিয়ে করবেই, আবার সেই ছেলেটি চাকরিও পেয়ে গেছে যাকে ওর দিদি ভালোবাসে, বাঙালি ছেলেটি, তাহলে দিদিকে কি আটকাবার কি রাস্তা? না, নিজের মা বাবাকে সেই বাঙালি পরিবারের ছেলেটির বাড়িতে, মানে যারা পাশের পাড়ায় থাকতো, নানাভাবে অপমান করে। এরপরে যে অপমান বা তারাও আসে এসে অসম্মান করে, এই যে দুটো পরিবারে যে প্রচণ্ড কাদা ছোড়াছুড়ি শুরু হয়, এটাতে যারা গ্রামে জানতো না তারাও সব জেনে যায়। মানে 4-5টা পাড়ায় পুরো রটে যায় যে এই দুটো পরিবারের ছেলে মেয়েদের মধ্যে সম্পর্ক আছে, পরিবারের লোক মানতে চাইছে না, নিত্যদিন এদের ঝামেলা লেগে থাকে। তো মেহেকের বাড়ির লোক আর দেরি করে না, ওরা তাড়াহুড়ো করে মেহেকের বিয়ের ডেট ফাইনাল করে ফেলে। কিন্তু মেহেক তো একদম দৃঢ় প্রতিজ্ঞ, সেখানে কিছুতেই বিয়ে করবে না। সে যাকে ভালোবাসে সেই বাঙালি ছেলেটিকেই বিয়ে করবে। তখন ও ছেলেটির সঙ্গে আলাদা করে যোগাযোগ করে, যেহেতু ওর বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে গেছিল, এবং একসঙ্গে জামা কাপড় নিয়ে এক রাতে পালিয়ে যায় বাড়ি থেকে। ছেলেটিকে বলে চলো আমরা বিয়ে করে নিই। ছেলেটি বলে আমরা যদি বিয়ে করেও নিই, তোমার বাড়ির লোক ঠিক তোমাকে ধরে আনবে, আমাকেও ধরে আনবে, তারপর তোমাকে ওই ছেলেটির সঙ্গে, তোমাদের যে বিহারি পরিবারের ছেলেটির সঙ্গেই তোমাকে বিয়ে দিয়ে দেবে। আর ঘটনাটা শুনে আমার মনে হয়েছে মেহেকের হয়তো তখনও 18 বছর হয়নি, সুতরাং বাবা মা চাইলেই বিয়েটা থেকে বার করে মেহেককে নিয়ে চলে যেতে পারে। এবং ছেলেটি যেহেতু সবে সবে চাকরি পেয়েছে, তার পায়ের তলার জমিও অত শক্ত নয়, তার পরিবারের আর্থিক অবস্থাও খুব ভালো না, তো সে যেন ভরসা পাচ্ছিল না যে এরকম একটা বয়সে বিয়ে করবে যেখানে দুটো পরিবারের মধ্যে এতটা অশান্তি। যদিও বা তার পরিবার মেনে নিত, মা বাবা মেনে নিত, কিন্তু মেহেকের বোন এবং তার বাবা মা দাদারা এসে এত বেশি অশান্তি অসভ্যতা করে গেছে যে তাদের প্রচণ্ড অসম্মান হচ্ছে। সুতরাং মেহেককে তো আর কোনো মূল্যই তার বাড়ির লোক মেনে নেবে না। তখন তারা নিজেরা কথা বলে ঠিক করে যে এই রাতে এক কাজ করি, এই নিশুতি রাত, চতুর্দিকে কেউ কোথাও নেই, ওরা স্টেশনে বসে আছে, বললো চলো বিয়ে যখন করতে পারবো না, ওরা ভেবেছিল হয়তো পালিয়ে কলকাতায় চলে যাবে, কিন্তু ওরা ভরসা পেল না।
তাহলে একসঙ্গে বাঁচতে যখন পারবো না, মরতে তো আপত্তি নেই, চলো দুজনে একসঙ্গে গলায় দড়ি দিই। তারপরে ঠিক হয় না, গলায় দড়ি এখানে কোথায় পাবো, চলো একসঙ্গে রেলে ঝাঁপ দিই, ট্রেন আসুক, আমাদের দুজনকে মেরে দিয়ে বেরিয়ে যাক, ব্যাস এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তো শুনে বোঝাই যাচ্ছে একদম কম বয়সী ছেলে মেয়েদের চিন্তা। একটা ম্যাচিওর স্টেজে গেলে হয়তো মানুষ এভাবে ভাবে না, কিন্তু ওই বয়সে ওদের মাথায় এটাই গেছিল যে একসঙ্গে মরে গেলেই ওরা শান্তি পাবে, বাঁচার তো অধিকার নেই, বাঁচতে ওরা পারবেও না। কলকাতায় যদি কোনো কারণে পালিয়েও যায়, সেখানেও বাড়ির লোকেরা খুঁজে নিয়ে চলে আসবে, প্লাস ওদের সেভাবে সঙ্গতিও নেই ছেলেটির যে ওকে নিয়ে আলাদা করে সংসার করবে। তো যেমন কথা তেমন কাজ, ব্যাগগুলোকে প্ল্যাটফর্মে রেখে যখন ওরা দেখে যে না ট্রেন প্রায় আসছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, দুজনে গিয়ে কি করে, রেল লাইনের মাঝ বরাবর শুয়ে পড়ে, যে লাইনে ট্রেন আসবে আর কি। দুজনের হাত ধরে রেল লাইনে শুয়ে পড়ে। ট্রেনের আওয়াজ আস্তে আস্তে আসে এবং এরপরে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। মানে ঘটনাটা না সিনেমার থেকে কম কিছু না। সিনেমায় কিছু কিছু যখন রহস্যজনক ঘটনা ঘটে, অদ্ভুত অদ্ভুত, বাস্তব জীবনে বোধহয় তার থেকে বেশি রহস্যজনক ঘটনা ঘটে। ট্রেনটা যখন অনেকটা কাছে এসে গেছে, তখন ছেলেটি নির্বিকারভাবে শুয়ে থাকলেও মেহেকের হয়তো ওই মোমেন্টে প্রেমের থেকেও মৃত্যু ভয়টা বেশি জেগে উঠেছিল। সে কিন্তু ছেলেটির হাত ছাড়িয়ে সরে পড়ে মানে লাইন থেকে উঠে চলে আসে এবং ট্রেন একদম সপাটে এসে ছেলেটিকে চূর্ণ বিচূর্ণ করে বেরিয়ে চলে যায়। মেহেক ওই দৃশ্য দেখে কাঁপতে কাঁপতে এবং বমি করতে করতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসতে চায়। এবার আমরা খুব ভালোভাবেই জানি, কোথাও যখন এরকম অ্যাক্সিডেন্ট হয়, দূর দূরান্ত থেকে হলেও লোকেরা ছুটে চলে আসে। তো তাই হয়, দূর দূরান্ত থেকে লোকেরা ছুটে চলে আসে যে এই ট্রেনে কাটা পড়েছে। তারপর যখন প্ল্যাটফর্মে ওদের ব্যাগ দেখতে পায় এবং কান্নারত অবস্থায় মেহেককে দেখে এবং ওর সাজ পোশাক থেকে বুঝতেই পারে এরা পালিয়ে যাচ্ছিল, তখন সে ওখানকার লোকেরা ধরে নিয়ে এসে মেহেককে ওর বাড়িতে দিয়ে যায়। বাড়িতে যেই না দিয়ে যায়, তারপরে সমস্ত জানাজানি হয়ে যায় যে ওই ছেলেটির সঙ্গে ও পালিয়ে যাচ্ছিল, দুজনে মিলে ঠিক করেছিল ওরা মরবে। ছেলেটি সুইসাইড করলো, মেয়েটি একদম শেষ মুহূর্তে সরে এসছে। তো বেঁচে যাওয়াটাই যেন মেহেকের সব থেকে বড় অপরাধ হয়েছিল, যার জন্য পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন মেহেককে ছিছি করতে আরম্ভ করে। মেহেককে দোষ দেওয়া, মেহেককে রাক্ষসী বলা, কাল নাগিনী বলা, এগুলো বলা শুরু হয়ে যায়। এবং এমন একটা জায়গায়, যেহেতু একটা সাধারণ পরিবারের ছেলে, সবে চাকরি করে পরিবারটাকে দাঁড় করাচ্ছিল, এই সময় সেই ছেলেটির মৃত্যুতে পরিবারের লোকজন পাগলের মতন হয়ে যায়। তার বাবা মা বাইরে বেরিয়ে এসে পাড়ার লোকেদের সঙ্গে যোগাযোগ করে, কমিটিতে এসে পাড়ায় বলে, এবং সেখানকার মহিলারা এসে রীতিমতো মেহেককে এবং তার পরিবারকে তুলোধনা করে। মেহেককে তো মহিলারা রীতিমতো মারধরও করে, পাড়ার মহিলারা, পাড়ার বয়স্ক এবং পুরুষ মানুষেরা এসে ওদের বাড়িতে নানা রকম ভাঙচুর এসে করে যায়। মানে জনতা ক্ষিপ্ত হয়ে গেলে যা যা করতে পারে তাই। এবং সেই সময় নাকি নিউজ পেপারে হেডলাইন হয়ে গেছিল, প্রায় অনেক দিন ধরে নিউজ পেপারগুলো এই নিউজটা কভার করেছিল। তারপরে রীতিমতো মেহেকরা ওই জায়গায় একঘরে হয়ে যায়। রীতিমতো সবজি কিনতে গেলেও সবজিওয়ালা সবজি দিত না, মুদিখানার লোক মুদিখানা জিনিস দিত না, এরকম পরিস্থিতি এসে গেছিল। কিন্তু যা হয়, আস্তে আস্তে সময় তো সব কিছু পাল্টে দেয়। কিছুদিন বাদে আস্তে আস্তে মানুষের মাথা থেকে রাগ কমতে আরম্ভ করলো এবং শোকটাও থিতিয়ে গেল আস্তে আস্তে। তবে মেহেক বলতো ওর বোনকে, অনেকে প্রতি রাতে ওর প্রেমিককে স্বপ্নে দেখে। ও যেন এসে বলে যে, কিরে, একসঙ্গে তো চলে যাবার কথা ছিল, তুই রয়ে গেলি, আমি যে চলে গেলাম, আমি বড্ড একা, তুই আমার কাছে চলে আয়। এবং এই তুই আমার কাছে চলে আয়, এই ডাকে, এই টানে মেহেক নাকি বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। যতবারই চেষ্টা করেছে ততবার ব্যর্থ হয়েছে। তারপর তার ওই বোন আবার সেই কূটনৈতিক চাল চালে। মা বাবাকে বলে, দিদি মনে হয় ওই শোক থেকে কাটিয়ে উঠতে পারছে না, দিদির এবার বিয়েটা দিয়েই দাও,
আর তোমরা কিছু শুনো না, তাহলে দেখবে দিদির এবার সব মানে মাথা ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, স্বপ্ন টপ্ন দেখা ঠিক হয়ে যাবে। তো মানুষ অনেক কিছু ভাবে, বাস্তবে কিন্তু অত কিছু হয় না। বিয়ে হয়ে যায় মেহেকের ওই ছেলেটির সঙ্গে, বোন সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে যায় এবং দিদির বিয়ের প্রায় মাসখানেকের মাথায় মেহেকের বোন না আর রিস্ক নিচ্ছিল না, কারণ মেহেকের পরিবারের যা বদনাম রটে গেছিল। এবার যদি বাই চান্স দিদির বিয়ে দিলে সব কিছু করে ওর বিয়েটাই যদি ফাঁকে না হয়, কেন ও তো নিজের বিয়েটার জন্যই এত কাণ্ড করেছিল, তখন তাড়াহুড়ো করে ও ওই যে ছেলেটি মানে যা ও জামাইবাবু তার ভাইয়ের সঙ্গে বিয়েটা ফাইনাল করে ফেলে এবং বিয়ে করেও ফেলে। পাড়ার লোকেরা ইতিমধ্যে আস্তে আস্তে ওদের শোক দুঃখ থিতি এসছিল, কিন্তু কেউ মন থেকে মেহেককে বা তার পরিবারকে ক্ষমা করতে পারছিল না। এর মধ্যে দু বোনের কিছুদিনের তফাতে বিয়ে হয়ে যাওয়া পাড়ার লোকেদের মধ্যে আরও নিন্দে শুরু হয়ে যায়, যে দেখেছো কিরকম বিয়ে করে নিল, যার মায়ের সন্তান গেল তারই গেল, এদের তো কোনো ব্যাপারই না, এই কি ভালোবাসা, কি করে বিয়ে করে নিল, এইসব আলোচনা সমালোচনা শুরু হতে থাকে। মেহেকের বোন মেহেকের থেকে 10 গুণ বেশি স্মার্ট ছিল। সে যেন মানে কোনো কিছুকে পাত্তাই দিত না, তার উদ্দেশ্য যেটা ছিল সেটা সফল হয়ে গেছে, ব্যাস, তার আর কোনো কিছুর দরকার নেই। এরপর একদিন ঘটে যায় অদ্ভুত একটা ঘটনা। দুই বোন ওরা সাজগোজ করে সবে বিয়ে করেছে, বাপের বাড়ি এসেছে। তো বাপের বাড়িতে এসেই দুই বোনে মিলে ঠিক করে চলো শপিং করতে যাই। মেহেকের অতটা ইচ্ছা ছিল না, কিন্তু ওর বোন জোর করে শপিংয়ে নিয়ে যায়। তাদের সঙ্গে তাদের হাজবেন্ডরাও ছিল। জামা কাপড় যা যা কেনার সব কিছু কিনে আইসক্রিম খেয়ে সেদিন ছিল প্রচণ্ড গরম। বাড়িতে এসে বসেই মেহেকের বোনের শরীরটা হঠাৎ খারাপ লাগতে থাকে। তো সবাই ভাবে এত রৌদ্র গরমে শপিং করেছে, তাই হয়তো শরীর খারাপ লাগছে। কিন্তু কিছুক্ষণ পরে অদ্ভুত কষ্ট হচ্ছে বুঝতে পারা যায় যখন হসপিটালে নিয়ে যাবে, এরকম অবস্থা। তো মেহেকের বোন উফ দিদি কি গরম বলে যে শুয়ে পড়েছিল এসে শপিং করে এসে, তাকে যখন তুলতে যায় সবাই যে এবার অনেকক্ষণ উঠছে না, হয়তো অজ্ঞান হয়ে গেছে গরমে, দেখে যে বোন মারা গেছে। তখন পাড়ার লোকেরা বলে যে এই মেয়েটি সব থেকে বেশি ব্যাগড়া দিয়েছিল, সব থেকে বেশি অশান্তি সৃষ্টি করেছিল, ভগবান ওকেই তুলে নিল, দিয়ে শাস্তি দিল। এরপর সেই মেয়েটি তো মারা যায়, তারপর তাদের পরিবারও শোকের ছায়া নেমে আসে এবং সেই মেয়েটি যেই ছেলেটিকে ভালোবাসত বা যাকে বিয়ে করেছিল তার সঙ্গে শান্তিতে ঘর করছিল। কিন্তু হঠাৎ ওর মৃত্যু হয়ে যাওয়াতে পাড়ার কিছু মানুষ খুবই সন্তুষ্ট হন যে যাক, ঈশ্বর আছেন, তার শাস্তি ঠিকই এই বদমাইশ মেয়েটাকে দিয়েছেন। তার বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু এবার একটা অদ্ভুত সমস্যা মেহেকের মধ্যে দেখা দিয়েছিল। কি সমস্যা না, মেহেক প্রতি রাত্রে তার সেই প্রেমিক, যে বাঙালি প্রেমিক যে একসঙ্গে ওদের মরে যাওয়ার কথা ছিল, তাকে স্বপ্নে দেখতে পেত এবং স্বপ্নে এসে বারবার একই কথা বলতো, আমাকে ফেলে তুই ভাবে চলে গেলি শেষ মুহূর্তে, একসঙ্গে যে কথা ছিল দুজনে মরবো, বাঁচার যখন অধিকার নেই একসঙ্গে মরবো, তাহলে তুই এইভাবে মাঝ রাস্তায় আমাকে ফেলে চলে গেলি কেন। এই স্বপ্ন বারবার আস্তে 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 মেহেকের মাথার গন্ডগোল শুরু হয়ে যায়। তাকে দেখেই বোঝা যেত যে সে স্বাভাবিক নয়, ছিটগ্রস্ত, এক কথা বারবার বলা, কাজে ভুল করা, এবং শুধু তাই না, রাত্রিবেলা যখন স্বপ্ন দেখতো তখনই সে বাচ্চাদের মতো বিছানা ভিজিয়ে ফেলত। প্রথম কিছুদিন তার শ্বশুরবাড়ির লোক এবং বাপের বাড়ির লোক বিভিন্ন তাবিজ কবজ মাদুলি সব কিছু করেছে। তো মেহেকের মাথার সমস্যা এবং মেহেক যে রাত্রিবেলা স্বপ্ন দেখতে দেখতে বিছানা ভিজিয়ে ফেলতো, এই সমস্যাটা কিছুতেই দূর হতে চায় না, সমস্যাটা যেন হতেই থাকে। ইতিমধ্যে সানস্ট্রোক হয়ে মেহেকের সেই বোনও মারা গেছে। তো পরিবারের মারাত্মক একটা অশান্তি নেমে এসেছে। ইতিমধ্যে মেহেক অন্তঃসত্ত্বা অবস্থায় দুই পরিবার এত চেষ্টা করেও যখন মেহেকের এই বিছানা ভিজিয়ে ফেলা, স্বপ্ন দেখা এবং ওর কথাবার্তা শুনেই বোঝা যেত যে ছিটগ্রস্ত, এলোমেলো কথা বলে, সেগুলো যখন কিছুতেই কিওর করতে পারলো না, তারা অবশেষে মেহেককে এসে ওই অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে রেখে যায়। যে বাবা মা এত অহংকারী
তাদের এক মেয়ে হঠাৎই সানস্ট্রোকে মারা গেল, ছোট্ট একটি মেয়ে, এবং বড় মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে তার শ্বশুরবাড়ির লোকেরা দিয়ে চলে গেল। আজকের দিনে মেহেকের সেই ছেলেও অনেক বড় হয়ে গেছে। মেহেকের কিন্তু মাথার গন্ডগোল ভালো হয়নি। মেহেকের সেই যে বিছানা ভিজিয়ে ফেলা এবং রাত্রে স্বপ্ন দেখা, সে নাকি চলেই আসছে, কোনোদিনই ঠিক হয়নি। মেহেকের স্বামীও তাকে ছেড়ে দিয়ে নতুন করে বিয়ে করে সংসার করে ফেলেছে এবং তার স্ত্রী সন্তানের কোনো ভরণ পোষণ তারা দেয় না। তার বোন তো অকালে মারা গেছেই। তো অন্যকে কাঁদিয়ে অন্যের চোখের জল ফেলে যে কেউ সুখী হতে পারে না, তার প্রমাণ বোধহয় এই পরিবারটি। এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। মেহেকের যেমন সেদিন সে স্টেশনে লাইনে তাকে ফেলে চলে এসেছিল, তেমনি তার যখন সে উঠে পড়ছিল, মেহেকের উচিত ছিল তার সেই প্রেমিককেও বলা যে তুমি উঠে পড়ো, আমরা একসঙ্গে মরবো না, তুমি তোমার মতো বাঁচো, আমি আমার মতো বাঁচি। কিন্তু তাহলে হয়তো এই ঘটনাটাই হতো না। তো মেহেক এখনো অবধি একজন অসংলগ্ন মানসিক বিকারগ্রস্ত মানুষের মতোই জীবন কাটাচ্ছে। তার ছেলেটি মানুষ হয়েছে, বড় হয়েছে, তার বাবা মা বলতে তার দিদা আর দাদু, এভাবেই ওদের জীবন কাটছে। এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। তোমরা সবাই আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছো। তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। অলৌকিক জোনের সমস্ত সদস্যরা তোমরা খুব ভালো থেকো, তোমাদের সব মনস্কামনা পূর্ণ হোক, এই আশাই রাখি। কমেন্ট করেছেন আর্ট লাইফ, লিখেছেন হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ অ্যান্ড সেম টু ইউ। সৌমেন্দু রয় চৌধুরী, পাপড়ি চক্রবর্তী লিখেছেন বেশ কিছুদিন পর ঘটনা শুনলাম, ভালো লাগলো। অর্ক লিখেছেন যে কিছু কল রেকর্ডিং ও কিছু ইন্টারভিউ টাইপ এপিসোড এলে ভালো হতো। তোমার সাজেশন মাথায় রাখলাম অর্ক। স্বাগতা কর, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা দিদি। তোমাদেরকেও শুভেচ্ছা। কৌশিক সরকার, ধনঞ্জয় দাস লিখেছেন হ্যাপি নিউ ইয়ার। রিনি ভট্টাচার্য লিখেছেন দ্বিতীয় ঘটনাটা বেশ ভয়ের, দারুণ লাগলো, নববর্ষের শুভেচ্ছা। বৈশাখী সেন, দুটো ঘটনাই খুবই ভয়াবহ। সঞ্চিতা হালদার লিখেছেন খুব ভালো। সোনালী মুখার্জি লিখেছেন খুব ভয়ানক ঘটনা। শ্রেয়া সিনহা লিখেছেন খুব ভালো লাগলো। ডান্স কুইন সোনা লিখেছেন সেকেন্ড ঘটনাটা ভীষণ ভালো লাগলো। অরুণ পাল লিখেছেন হ্যাপি নিউ ইয়ার। দামিনী পাল, সায়ন ব্যানার্জি, ক্ষীরোদ মণ্ডল, রোমানাস রেসিপি, পায়েল কুন্ডু, সুরজিৎ চ্যাটার্জি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই তোমরা সঙ্গে থাকো। থ্যাংক ইউ সো মাচ। ফিরে আসবো আগামী পর্বে।